হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? সবাই দ্রুত চলে আসো, ত্রিকোণমিতি অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি ভালো আছি। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? ত্রিকোণমিতি অধ্যায়ের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি ভালো আছি। কাইসার, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদ, মিম ভালো আছি। আদিব, ফাহাদ। হ্যাঁ, ইউটিউব চ্যানেল ফেরত পাইছি, বাট এখনও নাম চেঞ্জ হচ্ছে না। নাম চেঞ্জ করছি, বাট এখনও আপডেট হচ্ছে না, বুঝতেছি না। আশা করি রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। গত 2 দিন তো এই টেনশনে একদম। হ্যাঁ, তাও আজকের মধ্যে যে ফেরত পাইছি এটাই অনেক। গত 2 দিন যাবৎ যেই টেনশন হচ্ছিল, এই টেনশনের আসলে কোনো মা বাপ নাই। মানে মা বাপ ছাড়া টেনশন, মানে লেভেল ছাড়া টেনশন সত্যি বলতে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই দ্রুত চলে আসো, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। তার আগে বলো, বহুপদীর প্র্যাকটিস শিটের সবগুলো এমসিকিউ কে কে সলভ করছো দেখি। কার কয়টা হয়েছে কমেন্টে বলো। বহুপদী অধ্যায়ের প্র্যাকটিস শিটে টোটাল এমসিকিউ আছে কয়টা টোটাল? করি নাই। এই যে দেখো, এই যে আসামির দল। ওই দিন যে ক্লাসে বললাম 150টার মতো এমসিকিউ আছে, তাই না? না 160টা, 177টা। হ্যাঁ, এই যে মৃত্তিকা। হ্যাঁ, ঠিক আছে। কার কয়টা হয়েছে বলো? বহুপদী অধ্যায়ের এমসিকিউ এ মানে প্র্যাকটিস শিটে টোটাল এমসিকিউ আছে কয়টা? 177টা। তো সলভ করো নাই কেন? তাহলে একটা অধ্যায় যে পড়া শেষ হইলো, এখান থেকে প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ আসলে তুমি পারবা নাকি পারবা না, এটা তুমি কেমনে বুঝবা যদি সলভ না করো বলো? বহুপদী অধ্যায় শেষ হয়ে গেছে, রবিবারে শেষ হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, 4 দিন চলে গেছে। তো তুমি যদি ক্লাস করার পরে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ না করো, তাইলে তুমি এইচএসসি পরীক্ষায় ওই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা নাকি পারবা না, এটা তুমি কেমনে নিজেকে ইভালুয়েট করবা ভাই? তাহলে তো হইলো না। আজকে যে বহুপদীর পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কে কে অ্যাটেন্ড করছো? আজকে সকাল থেকে যে বহুপদী অধ্যায়ের উপর এমসিকিউ পরীক্ষা হচ্ছে ওয়েবসাইটে, পরীক্ষা দিছো? কালকের মধ্যে সবাই পরীক্ষা দিবা। পরীক্ষা তো কালকে সকাল 10টা পর্যন্ত চলবে না? পরীক্ষা কিন্তু এখনো চলতেছে, আজকে রাতে অথবা কালকে সকালে পরীক্ষা দিবা। কালকে সকালের মধ্যে সবাই পরীক্ষা দিবা বহুপদী অধ্যায়ের উপর, দেখবো কে কত পাও। ওকে, তো আজকে আমরা শুরু করব ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি অধ্যায়ের উপর লেকচার হবে কয়টা? 3টা। লেকচার 1, 2, 3, টোটাল 8 ঘন্টা লাগবে। এই অধ্যায়ের উপর টোটাল ক্লাস লাগবে 8 ঘন্টার। লেকচার 1 হবে 1.5 ঘন্টা। আজকে 1.5 ঘন্টা পড়াবো, আজকে বেশি পড়াবো না। লেকচার 2 3 ঘন্টা। লেকচার 3 4 ঘন্টা। 4 ঘন্টা 3.5 ঘন্টা। 8 ঘন্টার মধ্যেই হয়ে যাবে আশা করি। দেখো, আজকে লেকচার 1, আজকে আমরা পড়বো 1.5 ঘন্টা। আজকে ক্লাসে আমরা মেইনলি 7.1 এবং 7.2 পড়বো, যে ম্যাথগুলো করতে খুব বেশি সূত্র লাগে না। আগামী লেকচার 2 এবং 3-এর তোমাদের এইচডব্লিউ, মানে আজকের ক্লাসের পরে এইচডব্লিউ সবগুলা সূত্র মুখস্থ। সূত্রগুলা সবার বইয়েই আছে, তুমি যেই বই ফলো করো না কেন, ত্রিকোণমিতির সূত্র তো সবগুলা বইয়ে আছে। ত্রিকোণমিতির সবগুলা সূত্র আজকের ক্লাসের পর বাড়ির কাজ থাকবে আগামী ক্লাসের আগে। কি বাড়ির কাজ? সূত্র মুখস্থ করে আসবা, তাইলে ত্রিকোণমিতি অর্ধেক কমপ্লিট। কয়জন করে আসবা বলো? যারা একাডেমিকে আগে কখনোই ত্রিকোণমিতি পড়ো নাই, মনোযোগ সহকারে শোনো। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি তুমি যদি স্কিপ করো, তাহলে সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি, যেটার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, ওটাতেও তুমি প্রবলেম ফেস করবা। ইনফ্যাক্ট ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি পড়া না থাকলে সেকেন্ড পেপার ত্রিকোণমিতি তুমি পড়তে গেলে যেখানেই যাবে ওখানেই আটকাবা।
এবং ফার্স্ট পেপারের অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুইটা বড় বড় অধ্যায়, মানে মোট 3টা অধ্যায়। সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ যোগজীকরণ, এই 3টা অধ্যায় ভালো মতো পড়ার জন্য এই ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি অবশ্যই পড়া থাকা লাগবে। তো যারা একাডেমিকে এই অধ্যায়টা পড়াশোনা করো নাই ভালো মতো, তোমরা আজকে ক্লাসটা একদম বেসিক 1.5 ঘন্টার ক্লাস হবে। আগামী ক্লাসের আগে সবগুলা সূত্র মুখস্থ করে আসবা, দেখবা যে ক্লাসের পড়া তুমি সব বুঝতেছো। তুমি যেই বই ফলো করো সূত্রগুলা শুরুতেই দেওয়া থাকে সিরিয়াল ওয়াইজ, সুন্দর মতো ওখান থেকে মুখস্থ করে ফেলবা। ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করি। শুরুতে আমরা যেগুলো পড়বো এগুলো 9-10-এও ছিল, বাট ইন্টারমিডিয়েটেও কাজে লাগবে, এই জন্য আমরা শিখে নিব। আমাকে তোমরা কমেন্টে বলো চতুর্ভাগ কয়টা, চতুর্ভাগ কয়টা? 60টা। এইটা ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগ, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় চতুর্ভাগ, এইটা থার্ড কোয়াড্রেন্ট তৃতীয় চতুর্ভাগ, এইটা ফোর্থ কোয়াড্রেন্ট চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, অ্যাঙ্গেলগুলা বলো তো, কোন চতুর্ভাগে অ্যাঙ্গেল কত বলো? এই যে প্রথম চতুর্ভাগ 0 থেকে 90 এর মধ্যে। আচ্ছা, এটা তো জানো যে x অক্ষের উপর 0 ডিগ্রি, আমরা শুরু করি x অক্ষ থেকে, y অক্ষে 90, এটা 180, এটা 270, এটা 360, এভাবে ঘুরতে থাকে। আমি যদি বলি প্রথম চতুর্ভাগের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। তৃতীয় চতুর্ভাগে 180 থেকে 270 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তারপর আবার ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, কথা তো একই, যতবারই ঘুরুক ঘুরে ফিরে তো এই 4টা চতুর্ভাগের যে কোনো একটাতেই পড়বে। এখন তোমরা কি জানো যে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ? প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং সাইনের উল্টা, সাইন এবং সাইনের উল্টা এই দুইটা পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে টেন এবং টেনের উল্টা, টেন এবং টেনের উল্টা এই দুইটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কজ এবং কজের উল্টা মানে সেক, এই দুইটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আচ্ছা বলো তো, ত্রিকোণমিতিক অনুপাত মোট আছে কয়টা? এটা তো জানো। এই টোটাল ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা? 6টা। সাইন কোসেক, টেন কট, সেক কস, এই 6টা। তো প্রথম চতুর্ভাগে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলোর ভ্যালু পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের উল্টা এরা দুইটা পজিটিভ, বাকি 4টা, টোটাল 6টার মধ্যে দ্বিতীয় চতুর্ভাগে এরা দুইটা পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগেও সেম, টেন এবং কট এরা দুইটা পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে এরা দুইটা পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। তাহলে এটা আমরা মুখস্থ রাখি, 9-10 এভাবে মুখস্থ করছিলাম, অল স্টুডেন্ট টেক কেয়ার, কাকার মনে আছে? এটা আমরা নর্মালি এভাবে মুখস্থ করতাম, অল স্টুডেন্ট টেক কেয়ার। এক একজন হয়তো এক একভাবে মুখস্থ করতে পারে, যার যেমনি ভালো লাগে। অল স্টুডেন্ট মানে প্রথম চতুর্ভাগে দেখো, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সকল, এই যে অল মানে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো স্টুডেন্ট মানে সাইন, স্টুডেন্ট কি দিয়ে শুরু? এস দিয়ে শুরু, এস মানে সাইন, সাইন এবং সাইনের উল্টা কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে টেক মানে টেন, টেক মানে টেন, টি দিয়ে টেন, টেন এবং টেনের উল্টা পজিটিভ। কেয়ার মানে সি দিয়ে শুরু, কজ। চতুর্থ চতুর্ভাগে কজ এবং কজের উল্টা সেক পজিটিভ। তুমি যেমনে মুখস্থ করো, মানে যে যেমনে মুখস্থ করে আসছো আপাতত একটু মনে রাখলেই হবে। এখন এখান থেকে সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে, চলো এটা দেখি। সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে ধরো ওয়াই অক্ষ আর এই যে এক্স অক্ষ। তোমরা কি জানো যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে অ্যাঙ্গেল হয় পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ? কে কে জানো? ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, এই যে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে একটা কোণ উৎপন্ন হইল, তাহলে এটা হবে প্লাস থিটা। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো বলো? ধরো ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, এই যে ধরো এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে নেগেটিভ থিটা। তখন এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? নেগেটিভ থিটা। এখানে থিটা একটা সূক্ষ্মকোণ, ধরো থিটার মান ধরো 0 থেকে 90 এর মধ্যে। তাহলে আমাকে বলো তো, এই যে মাইনাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে বলো? তোমাকে যদি আমি বলি যে মাইনাস যে কোনো একটা নেগেটিভ সূক্ষ্মকোণ,
কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এখন বলো চতুর্থ চতুর্ভাগে কারা পজিটিভ? কজ এবং সেক এরা পজিটিভ, মনে আছে তোমাদের? বাকি সবাই যে নেগেটিভ। তো খেয়াল করে দেখো, আমি কি চতুর্থ চতুর্ভাগে এটা লিখতে পারি? দেখো ভালো মতো বোঝো ছোট্ট বন্ধুরা, এখান থেকে একটা এমসিকিউ আসিতে পারে, যদি ওইগুলো বেশি ইজি, বাট পরীক্ষা একাডেমিক পরীক্ষা মাঝে মধ্যে বেশি ইজি দিয়ে দেয়। দেখো কজ নেগেটিভ থিটা, এই নেগেটিভ থিটা কোথায় আছে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। দেখো ভ্যালুটা কি হয়ে যাবে? পজিটিভ, কারণ চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক, কজ এবং সেক এরা কি পজিটিভ, এরা দুইটা পজিটিভ। আচ্ছা বাকি চারটা অনুপাতের চিহ্ন কি হবে বলো তো? এরা দুইটা না হয় পজিটিভ হয়ে গেল, বাকি চারটা কি হবে বলো? সাইন মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, আছে টেন কট, টেন নেগেটিভ থিটা, কট নেগেটিভ থিটা। এরা কি হবে ভাইয়া? এদের চিহ্ন চতুর্থ চতুর্ভাগে কি নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা, মাইনাস কোসেক থিটা, মাইনাস টেন থিটা এবং মাইনাস কট থিটা। বলো এগুলা ক্লিয়ার? এগুলো সবাই আগে থেকে জানো তাই না? আগে থেকে জানো, তাও দেখাই নিলাম। যদি কেউ জেনে না থাকো, এরকম একজনও থাকে, তুমি আজকের ক্লাসে যেত জেনে যাও। ওকে, তাহলে এখান থেকে একটা সামারি আমরা টানবো। কি সামারি? এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, যেমন তোমাকে যদি বলে কজ মাইনাস 30 ডিগ্রির মান কত, কি বলবা বলো এমসিকিউতে? ধরো যদিও যদিও এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলা যায়, জাস্ট আমরা একটু বেসিকটা দেখে ফেলি। কজ মাইনাস 30 ডিগ্রি যে কথা, কস প্লাস 30 ডিগ্রি একই কথা। কেন? এটা চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেল, চতুর্থ চতুর্ভাগে কজের ভ্যালু কি পজিটিভ, তাহলে কস 30 কত? √3/2। কস 30 সমান কত? √3/2। যদি তোমাকে এইভাবে বলে, ধরো যে সাইন মাইনাস 60 ডিগ্রি, এইবার কে বলো তো সাইন মাইনাস 60 ডিগ্রি মানে কি? সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস, দেখো নেগেটিভ হয়ে যাবে, মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন 60 ডিগ্রি, মাইনাস সাইন 60 ডিগ্রি মাইনাস √3/2। ঘটনা বুঝতে পেরেছো? শেষ। কাজে এই টাইপটা যদিও পরীক্ষায় আসে, শোনো এটা যদি পরীক্ষায় আসে, এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসাই দিবা, কারণ এইচএসসি পরীক্ষায় বা একাডেমিক পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড। কাজে অত টেনশন করার কিছু নাই। এখন আমাকে বলো এগুলা ভার্সিটি পরীক্ষা যখন দিবা তখন একদম লিখে লিখে করতে হবে, বাট একাডেমিক এটার মান কত? ডিরেক্ট ক্যালকুলেটর বসাও। ওয়েট, আমার ক্যালকুলেটর কই? উত্তর বলো, উত্তর বলো। মনে করো তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা তখন তো এগুলা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই, কারণ কি ক্যালকুলেটর অ্যালাউড, ডিরেক্ট মান বসে দেবো। আমার ইএক্স ক্যালকুলেটরটা কই গেল? ইএক্সটা কই গেল? এটা তো অনেকদিন ধরে ইউজ করি না। সাইন এটা তো একদম সব মুইসা গেছে, দেখা যায় না কিছু। -750 কত? -1/2। এগুলো যদি এমসিকিউতে আসে, ধরো এইচএসসি পরীক্ষা এগুলো এমসিকিউতে আসলো, এগুলার চিন্তা করার কিচ্ছু না, আমি দেখাচ্ছি পরে বেসিকটা, বাট এগুলা তোমার ডিরেক্ট বসাই দেবে। যেমন এইটা বলো, আচ্ছা সেক মাইনাস, আচ্ছা এইটা আগে বলো, সেকের পরে মাইনাস থাকে মানে কি প্লাস হয়ে যাবে না? তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, মাইনাস বসাইলে যা আসবে প্লাস বসালে তাই আসবে। সেক মাইনাস থিটা যে কথা, প্লাস থিটা এই কথা। এটা যে সবসময় সূক্ষ্মকোণী হইতে হবে তা কিন্তু না, তুমি এটাকে মনে মনে থিটা ধরে নাও। সেক মাইনাস থিটা সমান সেক থিটা। তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, সেক মানে কি 1/cos। শোনো তুমি যখন ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে কিন্তু সেক নাই, ক্যালকুলেটরে আছে সাইন কজ এবং টেন। ক্যালকুলেটরে আছে কোন তিনটা অনুপাত? দেখো সাইন কজ টেন, এই তিনটা আছে ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে কিন্তু ছোট্ট বন্ধুরা দেখবা যে ক্যালকুলেটরে সেক নাই, তাহলে কেমনে বসাবা? সেক মানে 1/cos, সেক মানে কজের উল্টা, এগুলা সবাই জানো। সেক মানে কজের উল্টা, ডির বসাবা 1/cos 2580। কত আসছে? 2 আসছে। ভেরি গুড। তাহলে এগুলা নিয়ে ভাইয়া এইচএসসিতে চিন্তা করার কিছু নাই, অ্যাডমিশনে গিয়ে চিন্তা করতে পারো, মানে ভার্সিটি অ্যাডমিশনে। এইটা যেমন এইটা মনে করো এগুলো এমসিকিউতে আসলো, এগুলো যদি একাডেমিক পরীক্ষার এমসিকিউতে আসে, তাহলে এইচএসসিতে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ডিরেক্ট বসাই দাও। আগে আগে এগুলো আসে এমসিকিউতে, ডিরেক্ট বসাও। বসাও সাইন 780 বলো কত আসে?
ইন্টু কস সাইন 780 ইন্টু কস 390 মাইনাস সাইন 330 ইন্টু কজের পরে নেগেটিভ যে কথা না দেওয়া একই কথা 300 একই কথা। কত আসছে? 1 আসছে। ভেরি গুড, অ্যান্সার কত আসছে? 1 আসছে। তো এইচএসসি পরীক্ষায় এগুলা নিয়ে কোনো চিন্তা নাই, এগুলা নিয়ে কোনো চিন্তা নাই। যেমন এই যে দেখো, এগুলা কিন্তু এমসিকিউতে আসে। ওয়েট, এইটা দেখো আগে, এইচএসসি পরীক্ষায় এগুলার অত বেসিক না জানলেও তুমি কাজ চালিয়ে দিতে পারবে। আগে দেখো, আগে আমরা এগুলা ম্যাথ করি। এন যে কোনো পূর্ণ সংখ্যা হলে মান নির্ণয় করো। ওয়েট, এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, এটা আগে লিখো, এটা আগে লিখো। এগুলো এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসলে কি করবা দেখো, তারপরে আমি বেসিকটাও দেখাচ্ছি। যদি ইন কেস যদি রিটার্নে চলে আসে তাহলে কি করবা সেটাও দেখাচ্ছি। আগে এমসিকিউতে দেখো, এই টাইপের এমসিকিউ যখন আসবে ডিরেক্ট তুমি এন এর মান 0 বসাই দিবা। দেখো, এন তো যে কোনো পূর্ণ সংখ্যা, এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। তো কোন পূর্ণ সংখ্যাটা নিলে ভ্যালু সবচেয়ে ইজি হবে বলো তো? 0 না? তুমি এন এর মান 0 +1 -1 +2 -2 যা খুশি নিতে পারো, যে কোনো পূর্ণ সংখ্যা। তুমি মনে মনে ধরো এমসিকিউতে আসলো, এগুলো এমসিকিউতে আসে, কি করবা? এন এর মান 0 ধরে ফেলবা। এন এর মান কি ধরবা? 0। তাহলে কি হয় বলো? এই পুরোটা 0। -1 এর উপর পাওয়ার 0 হলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখো, -1 এর উপর পাওয়ার যদি 0 অথবা যে কোনো জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে এটা 0, -1 এর উপর পাওয়ার 0 মানে +1 হয়ে যাবে। তাহলে থাকবে sin π/4। sin π/4 বলো কত? sin π/4 মানে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান 1/√2। এই বুঝছো? তুমি এখানে এন এর মান 0 ধরো অথবা 1 ধরো অথবা 2 ধরো, যা খুশি তা ধরো, ভ্যালু একই আসবে। এন এর মান 0 ধরলে এটা নিতেই হবে না, এটা বাদ হয়ে যাবে। পাই মানে তো 180 ডিগ্রি, আমরা তো জানি এটা 0। আর -1 এর উপর পাওয়ার 0 অথবা যে কোনো জোড় সংখ্যা হইলে সেটা প্লাস হয়ে যাবে। তো এটা হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, থাকবে শুধু π/4, sin π/4। sin π/4 এর মান কত? 1/√2। এখানে দেখো, এইটা এন এর মান 0 ধরো, এন এর মান 0 ধরো। তো এন এর মান যদি 0 ধরো, এটা বাদ, থাকবে কি? শুধু 1। তাহলে 1 × π মানে 180 প্লাস π/3। দেখো লিখে দিই, তাহলে কি থাকবে? cos, এটা বাদ, 1 × π মানে π প্লাস π/3। তাহলে দেখো, π মানে 180 ডিগ্রি, আমরা ডিগ্রিতে বসাই। π/6 π/3 মানে 60 ডিগ্রি। তাহলে 180 আর 60 240, cos 240 কত আসছে? -1/2। শেষ। শোনো, এগুলা নর্মালি এমসিকিউতে আসে, তো এমসিকিউতে আসলে সুন্দর মতো এভাবে শেষ। এখন কথা হচ্ছে, যদি রিটার্নে চলে আসে, যদি রিটার্নে চলে আসে তাহলে কি করবা? যদি রিটার্নে চলে আসে, দেখো তোমরা আগে বলো, একটা জিনিস কি তোমরা বোঝো যে কোনো একটা বিন্দু থেকে 360 ডিগ্রি ঘুরে আসা মানে আবার আগের জায়গায় ফেরত আসা। সেটা তুমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরো, যেই দিকেই ঘুরো না কেন, 360 ডিগ্রি ঘুরা মানে আবার আগের অবস্থানে ফেরত আসা। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পারো যে আমি যদি তোমাকে বলি, ওয়েট দেখো, আমি যদি তোমাকে বলি একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যে কথা, কেউ যদি এখান থেকে ঘুরে আবার এখানে আসে, তাহলে 30 আর 360, দেখো যে এখান থেকে ঘুরে ধরো এখানে আসলো, 30 আরো 360 ঘুরলো, 390 ডিগ্রি, একই কথা। তুমি কি আমার সাথে একমত যে 30 ডিগ্রির পজিশন যেখানে, 390 ডিগ্রির পজিশন যে সেম পজিশন? তাহলে অবশ্যই সাইন 30 ডিগ্রির মান যত, সাইন 390 ডিগ্রির মান সেম হওয়া উচিত। তুমি আমার সাথে একমত নাকি দ্বিমত বলো? যেহেতু এই যে দেখো, আমার কথা বুঝতেছো তোমরা, যে সাইন 30 ডিগ্রি যে কথা, আরো 360 ডিগ্রি ঘুরে এখানে ফেরত আসলা, কত হবে? 390 ডিগ্রি। ক্যালকুলেটারে বসায় দেখো সেম আসছে কিনা। সাইন 30 ডিগ্রি মান কত? আমরা তো জানি সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ আমরা জানি। সাইন 390 ডিগ্রি বসাও, সাইন 390 ডিগ্রি বসাও, আসবে সেম। কাজেই এই যে কনভার্সনগুলো খেয়াল করে দেখো, 360 ডিগ্রি ঘুরা যে কথা, না ঘুরে একই কথা। আচ্ছা ওয়েট, আমাকে বলো 360 ডিগ্রি 90 এর জোর গুণিতক নাকি বিজোড় গুণিতক? খালি এটা বলো। 360 একবার এখান থেকে এই পর্যন্ত আবার ঘুরে আসা মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে 90 এর জোর গুণিতক। তো এখন এই জিনিসটা খেয়াল রাখো জাস্ট,
মনে করো আমি তোমাকে বললাম সাইন 390 ডিগ্রি, তুমি এটাকে 360-এর আশেপাশে লিখবা। আচ্ছা আমাকে বলো তো 390-এর আশেপাশে 360-এর গুণিতক কত আছে? 360ই তো আছে। ওয়েট, 360 প্লাস 30 ডিগ্রি লিখা যায়। 390 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি। এখন বলো 360 90-এর কি গণিতক? জোর গুণিতক। 360 মানে কি? 360 মানে হচ্ছে 4 × 90। তো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা এক্সট্রা আছে সামনে, এটা যদি 90-এর জোর গুণিতক হয় তাহলে সাইন সাইনই থাকবে। ত্রিকোণমিতিক অনুপাত তখন চেঞ্জ হবে না, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। এবং এখানে অ্যাঙ্গেল এই যে এখানে যেটা ছিল সেটা বসবে, সাইন 30 ডিগ্রি। এই দেখো সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। ভাইয়া যদি এখানে দেখো এই যে সংখ্যাটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি 90-এর জোর গুণিতক হয় তাহলে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। যদি বিজোড় গুণিতক হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা চেঞ্জ হয়ে কি হবে জানো তোমরা? চেঞ্জ হয়ে সাইন কি হবে? মনে করো এখানে বিজোড়, তুমি মনে করো যে এই গুণিতকটা 90-এর বিজোড়, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে বলো? এগুলো 9 10-এ পড়ছো, লিখে রাখো। সাইন চেঞ্জ হয়ে কস হবে, আর কস চেঞ্জ হয়ে সাইন। টেন চেঞ্জ হয়ে কট হবে, আর কট চেঞ্জ হয়ে সাইন টেন। তারপরে সেক চেঞ্জ হয়ে কোসেক হবে, সেক চেঞ্জ হয়ে কোসেক হবে, আর কোসেক চেঞ্জ হয়ে হবে সেক। এগুলো জানো? যারা জানো না লিখে রাখো, খুবই ইজি জিনিস এগুলা, সবাই 9 10-এই জানার কথা। তাও যদি কেউ থেকে থাকো যে 9 10-এ হয়তো বা এগুলা শিখনি, একটু ফাঁকিবাজি করছো, আপাতত এখন শিখে ফেলো আস্তে ধীরে। এইবার আমাকে বলো, ধরো সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি। আমাকে বলো এই সাইন 300 ডিগ্রির আশেপাশে 90-এর গুণিতক কোনটা আছে? তুমি কিন্তু 90-এর গুণিতক খুঁজবা। বলো 300 ডিগ্রির আশেপাশে 90-এর গুণিতক কারা কারা আছে? 270 আছে, 360 আছে, নাই? রাইট। আমি দুই ভাবে দেখাই এই ম্যাথটা। তোমরা 90-এর গুণিতক খুঁজবা, দেখো দুই ভাবে করতে পারো, যে কোনো একভাবে করলেই হবে। দেখো সাইন 300 ডিগ্রি, 300 ডিগ্রির আশেপাশে আছে 270 এবং 360। তুমি লিখতে পারো 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। অথবা কারো যদি ইচ্ছা হয় সাইন 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বলো দুইটাই সঠিক না? তুমি কি কোনোটাকে রং বলতে পারবা? পারবা না। আচ্ছা এইবার এখানে বলো 270 90-এর জোর গুণিতক নাকি বিজোড়? 3 নং সাথে দেখো 3 গুণ 90, 270 90-এর বিজোড় গুণিতক, তাইলে সাইন চেঞ্জ হয়ে কি হবে? কস। দেখো ওই যে বিজোড় গুণিতক হইলে সাইন চেঞ্জ হয়ে কস হবে। এবং এইখানে এই যে অ্যাঙ্গেলটা এটা বসবে, এটা থিটা। তুমি এভাবে চিন্তা করো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কি হয়ে যাবে? কস থিটা। এইবার আমাকে বলো এই যে অ্যাঙ্গেলটা এটা কোন চতুর্ভাগে? এই যে 300 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে বলো? 300 ডিগ্রি কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? ভাইয়া চিহ্ন কিন্তু ডিপেন্ড করবে মাদার অ্যাঙ্গেলের উপর। মাদার, এই যে মাদার ত্রিকোণমিতিক অনুপাত, দেখো এটা তো মাত্র জন্ম নিল। তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করতে পারো দেখো এটা কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। 300 ডিগ্রি চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, এই যে এখানে নেগেটিভ বসাইতে হবে। আর এখানে থিটার জায়গায় কত বসবে? থিটার জায়গায় তো 30 ডিগ্রি বসবে, শেষ। তাইলে মাইনাস √3/2। কে কে বুঝছো? এখানে ভালো মতো শুইনো কনফিউশনটা কোথায় হয়। আমার কথা ভালো মতো শুইনো। এখানে অনেকে কনফিউশনে পড়ে কিভাবে যে ভাই এটা তো চতুর্থ চতুর্ভাগ, কথা সত্য। চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ কিন্তু কস তো পজিটিভ। তো ভাইয়া কস যেহেতু পজিটিভ, সামনে পজিটিভ বসে দেয় না ভাইয়া। চিহ্ন ডিপেন্ড করবে মাদার অ্যাঙ্গেলের উপর। এই যে অ্যাঙ্গেলটা এর সামনে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, দেখো এটা মা এটা শিশু। তুমি এভাবে চিন্তা করবা, এই যে এটা মা এটা শিশু। শিশু জন্ম নিল মাত্র, তো জন্ম নেওয়ার সাথে সাথে সে কি বুঝতে পারবে তার কোনটা ভালো কোনটা খারাপ? না। তো শিশুর কোনটাতে ভালো হবে, তার জন্য পজিটিভ ভালো হবে নাকি নেগেটিভ চিহ্ন ভালো হবে, সেটা ডিপেন্ড করবে মায়ের উপর। এই যে মা কি চাইতেছে, তো মা চাইতেছে চতুর্থ চতুর্ভাগে তার চিহ্ন নেগেটিভ হোক, এই জন্য নেগেটিভ হবে, শেষ। আর যাতে কখনো কনফিউশনে না পড়ো, ঠিক আছে? এখন এটাতে দেখো এইখানে 360 90-এর কি গুণিতক? জোর গুণিতক। 90-এর জোর গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। অ্যাঙ্গেলের জায়গায় বসবে 60 ডিগ্রি। এবং এই যে খেয়াল করে দেখো এটা কোন চতুর্ভাগে? এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে? চতুর্থ। চতুর্থ চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? নেগেটিভ।
এখানে তো আগেও ছিল সাইন, এখানে মাদার অ্যাঙ্গেলও সাইন, জন্ম নিছে এটাও সাইন, তাহলে এখানে তো আর চিহ্ন নিয়ে কনফিউশনের কিছু নাই। চতুর্ভাগে সাইনের চিহ্ন, এই যে মাদার অ্যাঙ্গেলের চিহ্ন কি নেগেটিভ, তাইলে -√3/2 শেষ। বলো এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে কিনা? যদিও এগুলা একাডেমিকে আমরা ক্যালকুলেটর দিয়েই করব, এগুলো আমরা একাডেমিকে কিভাবে করব, ক্যালকুলেটর দিয়েই করব, বাট বেসিকটা জেনে রাখলাম যাতে আমরা অ্যাডমিশনে করতে পারি। যদি অ্যাঙ্গেল মানে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন না হয় তাহলে তো এখানে চিহ্ন তুমি এইটার এইখানেও সাইন এখানেও সাইনই, চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, কাজ শেষ। বাট যখন চেঞ্জ হয়ে যাবে, ছিল সাইন হয়ে গেছে কস, তখন তুমি মনে রাখবা চিহ্ন ডিপেন্ড করবে মাতৃ অ্যাঙ্গেলের উপর, মাদার ত্রিকোণমিতিক অনুপাতের উপর। চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, তাহলে এই যে নতুন জন্ম নেওয়া শিশুর চিহ্ন নেগেটিভ হবে, শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে। বাট না বুঝতে পারলেও, এতটুকু জিনিস না বুঝতে পারলেও কারো অসুবিধা হবে না, কারণ তুমি টুক করে ক্যালকুলেটর দিয়ে এগুলা করে দিয়ে চলে আসতে পারবা। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা, এইটা একাডেমিকে মাঝে মধ্যে রিটেনে ক নাম্বারে চলে আসে, রিটেনে ক নাম্বারে চলে আসে। আমি একটা করে দিচ্ছি, আরেকটা বার রিকাস দিব। দেখো এই যে এই জিনিসটা মাঝে মধ্যে কোথায় চলে আসে, সৃজনশীলের কতে চলে আসে। তো সৃজনশীলের কতে আসলে কি করবা দেখো। আচ্ছা এই যে পুরো রাশিটার মান দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একবার এন জোর হইলে একরকম, বিজোর হইলে আরেক রকম। তোমরা কি বুঝো, তোমরা কি জানো যে -1 উপর পাওয়ার জোর সংখ্যা থাকলে এটা প্লাস হয়, আর বিজোর সংখ্যা থাকলে মাইনাস হয়? কে কে জানো বলো, এই জিনিস কে কে জানো যে -1 উপর এই টাইপের ম্যাথ যখনই দেখবা, দেখো এই যে এক্সট্রা অ্যাঙ্গেলটা এটা সামনে, এখানে π/2 এর সহগ বিজোর হইলে একরকম হবে ঘটনা, জোর হইলে আরেক রকম হবে, দুইটা কন্ডিশন হবে। তো এই ফরম্যাট দেখলেই তুমি দুইটা কন্ডিশন ধরবা। একটা হচ্ছে n যদি জোর হয়, n জোর হলে, আরেকবার কি n বিজোর হলে। তো দেখো n জোর হলে ধরি, আচ্ছা জোর সংখ্যার অনুক্রম কেমনে প্রকাশ করে মনে আছে? n = 2m, তোমাদের কি মনে আছে? 2m এটা জোর সংখ্যা, আর 2m + 1 এটা বিজোর সংখ্যা। 9-10 এ পড়ছিলা 2m, নর্মালি আমরা কিন্তু অনুক্রম n ধরতাম, n যে জোর সংখ্যা হচ্ছে 2n আর বিজোর সংখ্যা 2n + 1 অথবা 2n - 1। বাট এখানে তো n আগে থেকেই দেওয়া আছে, তো আগে থেকেই দেওয়া আছে n, তুমি তো আবার এখানে তো আর নতুন করে n ধরতে পারবে না, এই জন্য আমরা m লিখছি। তো খেয়াল করে দেখো, জোর সংখ্যাকে আমরা প্রকাশ করব 2m দিয়ে, আর বিজোড় সংখ্যাকে তার সাথে 1 যোগ বা বিয়োগ করে দিব। ধরো 1 যোগ করে দিলাম, যেখানে m মানে কি, যেখানে m যে কোনো পূর্ণ সংখ্যা, m যে কোনো পূর্ণ সংখ্যা, ধরো m এর মান 0, তাহলে এটা 0, 0 কেও আমরা জোড় সংখ্যা ধরতে পারি। তারপরে m এর মান 1, 2 একে 2, m এর মান 2, 2 দুগুণে 4, m এর মান 3, 3 দুগুণে 6, মানে m এর মান তুমি যে কোনো পূর্ণ সংখ্যা বসাও না কেন, এই 2m এই সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হবে, আর এই 2m + 1 এটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। এবার এখানে দেখো, সুতরাং এটার মান কি হবে, সাইন n এর জায়গায় বসাবো 2m পাই প্লাস -1 n এর জায়গায় 2m × π/4 = এইবার আমাকে বলো, এই যে পাই এর সহগ কি 2m, পাই এর সহগ কত 2m, আমাদের কি দরকার, আমরা কি 90 এর গুণিতক বানাবো না? এই আমরা তো 90 এর গুণিতক বানাবো। 90 মানে কত বলো তো, পাই, পাই মানে কি 90, পাই মানে তো 180, পাই মানে 180 ডিগ্রিতে, তাহলে 90 ডিগ্রি মানে কত, π/2, 90 ডিগ্রি মানে কত, π/2। তাহলে এখানে দেখো, তাহলে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে এটাকে এইভাবে লিখতে পারি বলো, 4m, এটা মনে মনে এটা না লিখলেও চলবে। দেখো 90 ডিগ্রি বানানোর জন্য 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা এবার আমাকে বলো, π/2 এর সহগ মানে 90 ডিগ্রির গুণিতক, এটা জোড় নাকি বিজোড় বলো, 4m, 4m জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? 4m তো অবশ্যই জোড় সংখ্যা ভাই, অবশ্যই জোড়। তাহলে আমাকে বলো 90 ডিগ্রির গুণিতক যেহেতু জোড় সংখ্যা, তাইলে কি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে? জোড় সংখ্যা হলে কিন্তু চেঞ্জ হয় না, সাইন
সাইনই থাকবে। π/2 90 ডিগ্রি গুণিতক জোড় সংখ্যা হইলে সাইন সাইনই থাকবে, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না। আর এইখানে বলো -1 এর উপর 2m কি জোড় সংখ্যা, বলো -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, থাকবে শুধু শুধু sin π/4। কে বুঝছো? খুবই সহজ জিনিস ভাই। এই যে 1/√2 ভাই, উত্তর তো এমসিকিউতে কিভাবে শর্টকাটে করবে ওটা দেখাইছি, তুমি তো অ্যান্সার আগে থেকেই জানো। এই যে দেখো π/2 এর গুণিতক জোড় সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে। এই জিনিসটার উপর ডিপেন্ড করবে যে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে নাকি হবে না, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে নাকি হবে না। π/2 এর গুণিতক জোড় সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে। এবং এখানে -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে sin π/4। এখন আমাকে তোমরা বলো এটা কোন চতুর্ভাগের অ্যাঙ্গেল? তুমি মনে মনে n এর মান যা খুশি তা বসাও, ধরো n এর মান 0 বসাও, ধরো 0 বসাও, এটা 0, এটা বাদ, এটা প্লাস হয়ে যাবে π/4। প্রথম চতুর্ভাগ, তুমি n এর মান যখন মনে মনে মান বের করবা তুমি n এর মান 0 বসিয়ে দেবা। এই এমসিকিউতে দেখাইছি না, এই যে এমসিকিউতে দেখাইছি না কেমনে করবা, মনে মনে 0 ধরে ফেলো। প্রথম চতুর্ভাগ, তাহলে বলো প্রথম চতুর্ভাগের সাইনের চিহ্ন কি, পজিটিভ। প্রথম চতুর্ভাগের চিহ্ন সাইনের চিহ্ন পজিটিভ, পজিটিভ চিহ্ন কি সামনে দেওয়া লাগে? দেওয়া লাগে না। হ্যাঁ বুঝছো, শেষ। একইভাবে আবার এটা দেখো, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো সাইন, এবার বিজোড়, এই দেখো n এর মান কত, বিজোড় সংখ্যা 2m + 1 ইন্টু পাই প্লাস -1 টু দি পাওয়ার বিজোড় সংখ্যা 2m + 1 ইন্টু π/4। শোনো অ্যান্সার তো আমরা আগে পাইয়েই গেছি, অ্যান্সার এনে সমানই আসবে, এনে আর এনে সমান আসবে। দেখো এইবার আমাকে বলো পাইয়ের গুণিতক যদি বিজোড় হয় তাহলে π/2 এরও কি হবে, বিজোড়ই হবে না? ভালো মতো শুনো, এই যে খেয়াল করে দেখো এখানে পাইয়ের গুণিতক কত, বিজোড় সংখ্যা। আচ্ছা এই ওয়েট, বিজোড় থাকবে কেন, জড়িত হয়ে যাবে। দেখো এই যে দেখো এই যে π/2, এই π/2 খেয়াল করে দেখো, এই যে π/2, এই পাইয়ের শক কত হয়েছে, পাইয়ের শক হয়েছে বিজোড় সংখ্যা, তাহলে π/2 এর শক কি হয়ে যাবে বলো, জোড় হয়ে যাবে না? ওয়েট আমাকে দেখাইতে দাও। এইনে 2 দিয়ে ভাগ করো, এখানে 2 দিয়ে ভাগ করো, আর এখানে 2 দিয়ে গুণ, এটা কই দেই, আচ্ছা এটা মুইছা লিখি, ওয়েট 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ সাইন। এইবার বলো তো এটা কি সংখ্যা হয়ে গেছে? এই যে দেখো π/2 এর সহগ একটা বিজোড় সংখ্যাকে সামনে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, জোড় হয়ে যায় না? তুমি মনে মনে এইভাবে চিন্তা করতে পারো, 2 দিয়ে গুণও করে দিতে পারো। ওয়েট তোমাকে আমি একদম 2 দিয়ে গুণ করে বোঝাই। মনে করো যে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। ওয়েট এই যে 2 দুগুণে 4 + 2 4m + 2, ওয়েট সাইন 4m + 2। এইবার বলো এই 4m + 2 এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? দেখো এই যে 4m + 2 π/2 এর গুণিতক, জোড় সংখ্যা। ওকে খেয়াল করে দেখো তো এইখানে যদি এইটা জোড় সংখ্যা হয় তাইলে সাইন সাইনই থাকবে। সাইন কি থাকবে, সাইনই থাকবে, চেঞ্জ হবে না। ত্রিকোণমিতিক অনুপাতের মান চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। এবং এইখানে আমাকে বলো -1 টু দি পাওয়ার, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা হলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? -1 এর উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা নেগেটিভ থাকে, এটা হবে -π/4, এটা হবে -π/4। এইবার আমাকে এখানে m এর মান যা খুশি তা একটা বসাও, এখানে এইবার এখানে m এর মান যা খুশি তা একটা বসাও, বসায় বলো এটা কোন চতুর্ভাগ হয়, এটা কোন চতুর্ভাগ বলো, নেগেটিভ অ্যাঙ্গেল, এটা কোন চতুর্ভাগে হচ্ছে, এটা কোন চতুর্ভাগ? এই যে এই অ্যাঙ্গেলটা, m এর মান তুমি ধরো 0 বসাও, m এর মান 0 বসাও, 0 বসে বলো কোন চতুর্ভাগ আসে, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি বলো, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি, এই বুঝছো? তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি, নেগেটিভ। তাইলে এই যে ভিতরে নেগেটিভ, তোমাদের কি মনে আছে যে সাইন -θ = -sin θ
তাহলে এই যে ভিতরে নেগেটিভ, ভিতরের নেগেটিভটা সামনে চলে আসবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো, এখানে মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, প্লাস সাইন π/4 সমান 1/√2। এই বুঝছো কে কে বলো? এগুলা নর্মালি রিটেনে আসে না, এমসিকিউতে আসলে অত প্যারা নেওয়ার কিচ্ছু নাই, এমসিকিউতে আসলে অত ঝামেলা করার কোনো দরকার নাই, ডিরেক্ট উত্তর বাইর করে ফেলবা, শেষ। ডিরেক্ট উত্তর বাইর করে ফেলবা, ডিরেক্ট উত্তর বাইর করে ফেলবা, শেষ। ওকে ফাইন ফাইন ফাইন। তৃতীয় চতুর্ভাগ কেমনে হয় দেখো, তৃতীয় চতুর্ভাগ কেমনে হয়, ধরো এখানে এমের মান যা খুশি তা বসাও, ধরো 0, ইজি কোনটা, ইজি কোনটা হয়, এমের মান 0 বসাও, এটা বাদ থাকবে 2 × π/2, 2 × π/2 মানে কত, 180 ডিগ্রি, 180। এখানে দেখো 0 বসাও, এই এটা দ্বিতীয় চতুর্ভাগ হবে। এই ঘটনা কি, এম এর মান 0 বসাইলে এই তৃতীয় হয় নাকি দ্বিতীয় হয়, এম এর মান 0 বসাইলাম, এটা বাদ, 2 × 90 180, এটা 0 বসাইলে 1 মাইনাস π/4, এই দ্বিতীয় চতুর্ভাগ এসে বললে তো আবার এটা পজিটিভ হয়ে যাবে। ঘটনা কি, ঘটনা কি, ঘটনা কি, ঘটনা কি? তাহলে তো এখানে নেগেটিভ আসবে না, তখন তো পজিটিভ হয়ে যাবে, দুইটা তো আলাদা আসবে না, দুইটা তো আলাদা আসবে না। আমরা কি করেছি, এখানে ছিল, এটা তো 2n+1 ছিল, এম এর মান 2m+1, 2m+1 π/2 করলে এটা জোর হয়ে গেছে, সাইন সাইনই থাকবে, আর এইখানে বিজোড় সংখ্যা মাইনাস হয়ে যাবে। এই ঘটনা কি, সমান হচ্ছে না কেন, সমান হচ্ছে না কেন? ঘটনা কি, ঘটনা কি, ঘটনা কি, কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম? দুটো তো মিলবে, দুইটা তো মিলবে, মাইনাস ওয়ানের উপর বিজোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস, আচ্ছা ওয়েট, এই সরি, ভুল করেছি, ভুল করেছি, এই ভুলটা কই করছি বলো, ভুলটা কই করছি, এখানে মাইনাস কেন আসবে, ধুর, ভুল করেছি, এইটা তো ভিতরে তো মাইনাস আসবে না, শোনো, এই আমার কথা শোনো, কি সর্বনাশ, কি সর্বনাশ, দেখো এই যে এখানে যে -60 ছিল, আমরা কি এখানে -60 দিছি, শোনো এখানে প্লাস মাইনাস যাই থাকুক, অ্যাঙ্গেল কিন্তু এখানে অ্যাঙ্গেলটাই আসবে শুধু, এখানে কিন্তু কোনো চিহ্ন আসবে না, এখানে দেখো 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 কই ভুল করছে, এই সর্বনাশ ভাইয়া, এখানে প্লাস কিংবা মাইনাস যাই আসুক না কেন, এটার উপর ডিপেন্ড করবে কোন চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, আর অ্যাঙ্গেল করতে আসবে, অ্যাঙ্গেল হবে শুধু এইটা π/4। আমরা তো সব লজিকই উল্টাপাল্টা ধইরা কাজ করে ফেলতেছি, সর্বনাশ করছি। 1/√2, দেখো দেখো দেখো, এই তোমরা কি ঘটনা বুঝছো, এখানে প্লাস নাকি মাইনাস এটা ডিপেন্ড করবে কোন চতুর্ভাগে আছে, এখানে মাইনাস, এটা এম এর মান তুমি 0 ধরো 180, সেখান থেকে সামথিং বিয়োগ হবে, মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, আর এখানে প্লাস কিংবা মাইনাস যাই থাকুক, এখানে তো শুধু অ্যাঙ্গেলটা আসবে, ভিতরে প্লাস মাইনাস আসার তো কোনো সুযোগই নাই, ভিতরে প্লাস মাইনাস, এই ভালো মতো বোঝো, এই যে দেখো, এই যে যদি এখানে প্লাস থিটাও থাকে এখানে শুধু থিটা আসবে, যদি এখানে মাইনাস থিটাও থাকে এখানে শুধু থিটা আসবে, আর সামনের চিহ্ন ডিপেন্ড করবে যে এটা কোন চতুর্ভাগে আছে তার উপর। তো এখানে এই অ্যাঙ্গেলটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, এই যে পজিটিভ, এই সবাই বুঝছো, সর্বনাশ করে বলতেছিলাম, এটা হাউস ওয়াইফ ঘটনা বুঝাইতে গিয়ে বিপদ হয়ে যাচ্ছিল,
বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। ওকে, তো এইগুলো নিয়ে আমাদের চিন্তা নাই, কারণ এগুলো আসবে কোথায়? এগুলা এমসিকিউতে আসে, এগুলো নিয়ে চিন্তার কিছু নাই, জাস্ট ক্যালকুলেটর বসাই দিবা। এবার প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 10 সেকেন্ড, এটা তুলে ফেলো, তুলে ডান কমেন্ট করো। এটা তোলার জন্য আলাদা সময় দেওয়ার দরকার নেই। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, তারপরে আমি বুঝাইতেছি। 10x এর মান দেওয়া, cos x ধনাত্মক, 10x এর মান দেওয়া আর cos x এর মান দেওয়া নাই, বাট চিহ্ন দেওয়া। তোমাকে বলছে sin x এর মান। এই ম্যাথগুলাতে প্রথম ডিসিশন হচ্ছে চিহ্ন, পরে মান। আচ্ছা আমাকে বলো, কোন চতুর্ভাগে, দেখো 10x এর ভ্যালু দেওয়া, দেখো এটা কিন্তু পজিটিভ ভ্যালু, সামনে কোনো চিহ্ন নাই মানে পজিটিভ। আমাকে বলো কোন চতুর্ভাগে 10x ও পজিটিভ cos x ও পজিটিভ? বলো, দুইটাই পজিটিভ। 4টা চতুর্ভাগের মধ্যে শুধুমাত্র একটা চতুর্ভাগ আছে যেহেতু চতুর্ভাগে 10 এর মানও পজিটিভ, cos এর মানও পজিটিভ। কোন চতুর্ভাগ? পজিটিভ, ফার্স্ট চতুর্ভাগ। ভেরি গুড, ভেরি গুড। এটা মনে মনে ফার্স্ট কোয়াড্রেন্ট। ভাইয়া প্রথম চতুর্ভাগে, শুধুমাত্র প্রথম চতুর্ভাগে 10 ও পজিটিভ, cos ও পজিটিভ। তাহলে বলো সাইনের চিহ্ন কি হবে? বলো, এলা মনে মনে প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন কি হবে? পজিটিভ হবে। এইবার তুমি খালি পিথাগোরাস সাহেবরে কল দিবা, ম্যাথ শেষ। পিথাগোরাস সাহেবরে কল দাও, মনে করো এটা হচ্ছে x, টেরা লম্বা ভূত, এটার অপোজিটের লম্বা, এই যে দেখো এই অ্যাঙ্গেলটাকে ধরলাম x, টেরা লম্বা ভূত। তুমি যেই অ্যাঙ্গেল নিচ্ছ তার অপোজিটটা হচ্ছে লম্ব এবং সংলগ্নটা হচ্ছে ভূমি, এবং এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে বলো পিথাগোরাস সাহেবকে কল দাও। tan থিটা, থিটাকে তুমি এনে x দিছে, এই যে x, টেরা লম্বা ভূত, তুমি যেই অ্যাঙ্গেল নিবা তার অপোজিটটা হচ্ছে লম্ব, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, টেরা লম্বা ভূত। আর এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা কত আসবে? 5 আসবে। কেমনে? কারণ আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ মানে কি? √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা মনে মনে পিথাগোরাসের উপপাদ্য তোমরা 9-10 পড়ছো। ভূমি স্কয়ার √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হবে 5। কত হবে? 5 হবে। এবার তোমাকে বের করতে বলছে কি? sin x। সুতরাং সাগরে লবণ অতি, সাগরে লবণ অনেক, মনে আছে? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বল এটা সবাই বুঝছো কিনা? টেরা লম্বা ভূত, এই যে যেই অ্যাঙ্গেল তুমি নিবা তার অপোজিট, এটা হচ্ছে লম্ব। আমি লিখে দেই, এটা তো তোমার লিখার দরকার নেই, এটা হচ্ছে লম্ব, মনে মনে এটা লম্ব, এটা ভূমি, লম্ব ভূমি এই 5, এটা হচ্ছে অতিভুজ। তুমি কেমনে চিনবা? তুমি যেই অ্যাঙ্গেল নিবা তার অপোজিটের বাহুটা লম্ব, সংলগ্ন বাহুটা ভূমি এবং সবচেয়ে লম্বা বাহুটা অতিভুজ, অথবা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। ভেরি গুড, এগুলো কিন্তু পারতে হবে। এই যে এইটা প্রশ্ন তোলো, এগুলো শোনো, এগুলো খুবই ছোট প্রশ্ন, এগুলা তোলার জন্য আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। দেখো অ্যাঙ্গেলটা দেখো, 180 থেকে 3π/2 মানে 270, এটা কোন চতুর্ভাগ? আগে বলো, আগে বলো এটা কোন চতুর্ভাগ? ভাইয়া থিটার মানে 180 থেকে বড়, 3π/2, π/2 মানে 90, 3 নং 27, 270 ডিগ্রি থেকে ছোট, এটা কোন চতুর্ভাগ? এটা তৃতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা আগে এইটা বলো, সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা, সাইনে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে নেগেটিভটা সামনে চলে আসে, প্লাস কস থিটা, এটার মান আমরা বাইর করব। এবার আগে বলো তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা কি? পজিটিভ। দেখো এই যে পজিটিভ দিছে, আমরা তো জানি টেরা লম্বা ভূত, আবার বসা ওই যে থিটা, টেরা লম্বা ভূত, থিটা এর অপোজিট বাহুটা লম্ব, সংলগ্ন বাহুটা ভূমি, এইটা হচ্ছে অতিভুজ, এই যে সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। পিথাগোরাস সাহেবকে কল দিলে দেখো এটা 13 আসে, পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা কত হবে? অতিভুজ হবে 13। কেমনে? এই যে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করে দেখো 13 হবে। এটা মনে মনে করে ফেলবা। এইবার আমাকে বলো তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? এই যে সাইন, তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? নেগেটিভ। কজের চিহ্ন কি? নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে সাইনও নেগেটিভ, কজও নেগেটিভ। তাহলে সাগরে লবণতি, দেখো সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ 5/13, কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ 12/13। এই বুঝতেছো নাকি খুঁজতেছো? দেখো আগে ভাইয়া প্রথম কথা হচ্ছে আগে চিহ্ন বসাইতে হবে। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্নও নেগেটিভ, কজের চিহ্নও নেগেটিভ।
তো সাইন মানে কি সাগরে, সাইন মানে সাগরে, লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ। আর কস মানে কবরে, ভূমি অতি, 12 হচ্ছে ভূমি, এই যে এটা লম্ব, থিটা এর তুমি যে অ্যাঙ্গেলের সাপেক্ষে নিবা ওটার অপোজিটেরটা হচ্ছে লম্ব, সংলগ্নটা ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা মানে সবচেয়ে লম্বা বাহুটা অতিভুজ। তাহলে এবার মান বসায় দাও, শেষ। মান বসায় বলো কত আসছে, দেখো এটা মাইনাস, আর সাইন থিটার ভ্যালু কত, -5/13, মাইনাস আমি প্লাস হয়ে যাবে, আমি একবারে আলাদা করে লিখে দেখাই, -5/13 প্লাস কস থিটার মান কত, -12/13, -12/13 কত আসে বলো, মাইনাস হচ্ছে প্লাস 5/13 -12/13, লসাগু করলে নিচে 13, 5 থেকে 12 গেলে -8, -8/13, বলো মিলছে কিনা বলো, 7 হবে, 5 থেকে 12 গেলে, ও সর্বনাশটা করছে রে, হ্যাঁ 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 বিয়োগ করো, বিয়োগ করো, নিচে লসাগু 13, 5 থেকে 12 গেলে -7, 5 থেকে 12 গেলে -7, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাইলে আমাকে বলো এই ম্যাথটা এখন যে যে করতে পারবে, এটা না তো, এই ঘটনা কি সিরিয়াল কেমনে উল্টো পাল্টা হইলো, ওয়েট ওয়েট ওয়েট, দেখো এইগুলা কিন্তু এই টাইপটা পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টাইপটা পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে এইটা, এখন এইটা সময় দিব 1 মিনিট, যে যে করতে পারবে এই টাইপটা সে পারবে দ্রুত, 1 মিনিট সময়, এইটা যে যে পারবে তার এই টাইপটা ক্লিয়ার করো, এই ম্যাথটা যে যে করতে পারবে এই টাইপটা তার ক্লিয়ার, ভেরি গুড, করো, দেখি 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 কে পারে, এই ম্যাথটা যারা যারা করতে পারবে এই টাইপটাতে তাদের আর কোনো সমস্যা হবে না, এই টাইপটাতে তাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ ভেরি গুড, যাদের উত্তর 3/10 আসছে, ভেরি গুড। আগে দেখো tan থিটা sec মাইনাস থিটা মানে কি, প্লাস sec থিটা, দেখো sec থিটা বা cos থিটার বেলায় মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আর cot থিটা, আর কোসেকের বেলায় মাইনাসটা সামনে চলে আসবে, কোসেকের বেলায় মাইনাসটা কি চলে আসবে, সামনে চলে আসবে। এখন ভ্যালুগুলো বাইর করো, ভ্যালুগুলো বাইর করে এখানে বসাই দাও, কাজ শেষ। এইবার দেখো এটা কোন চতুর্ভাগ ভাইয়া, 90 থেকে 180, দেখো 90 থেকে 180 সেকেন্ড কোয়াড্রেন্ট। এইবার দেখো সাইন দেওয়া আছে, সাইন প্রথম দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে তো সাইনের চিহ্ন পজিটিভ, দেখো ভ্যালুটাও কিন্তু পজিটিভই দিছে। এইবার তুমি দেখো ধরো এটা থিটা, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, এই 5 হচ্ছে লম্ব আর 13 কিন্তু অতিভুজ, ভালো মতো বুঝা বসাবা, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, এই যে 5 লম্ব, এই যে অতিভুজ, তাইলে পিথাগোরাস সাহেবকে কল দেও, পিথাগোরাস সাহেবকে কল দিলে এটা কত হবে, 12 হবে। কেমনে, মনে মনে তুমি ধরো এক্স, তাহলে পিথাগোরাস সাহেবের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এন থেকে এক্স স্কয়ার বাইর করো, 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এন থেকে এক্স বাইর করো, লাস্টে দেখবে 12 হয়। বুঝতে পেরেছো ঘটনা, পিথাগোরাস সাহেবকে কল দিলেই হয়ে যাবে, তুমি মনে মনে ধরো যে ভূমি এক্স, তাহলে ওখান থেকে ভূমি লাস্টে আসবে 12, ওই পিথাগোরাস সাহেবকে কল দেওয়া, এটা তোমরা 9 10-এ শিখে আসছো। এইবার দেখো আমি মান কার কার বের করবো, 10, আগে চিহ্ন বসাবো, দেখো দ্বিতীয় চতুর্ভাগের টেনের চিহ্ন নেগেটিভ, তারপরে সেক, দ্বিতীয় চতুর্ভাগে সেকের চিহ্ন নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কোসেকের চিহ্ন পজিটিভ, দেখো কোসেক মানে কি, সাইনের উল্টা, তাহলে কোসেক আমরা আগেই লিখে ফেলি 13/5। ভালো মতো আমার কথা শোনো ছোট্ট বন্ধুরা, ভুল করা যাবে না। দেখো দ্বিতীয় চতুর্ভাগে কোসেকের চিহ্ন পজিটিভ এবং কোসেক মানে কি, সাইনের উল্টা, জাস্ট উল্টায় দিছি, কাজ শেষ। দ্বিতীয় চতুর্ভাগে টেনের চিহ্ন নেগেটিভ, সেকের চিহ্ন নেগেটিভ, দেখো টেন মানে কি, টেন মানে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 5/12।
আর সেক মানে কি? সেক মানে কজের উল্টা। কজ মানে কি? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে, কজ মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক যেহেতু কজের উল্টা, উল্টে যাবে। অতিভুজ বাই ভূমি, 13/12 শেষ। ভালো মতো বুঝছো? সেক হচ্ছে কজের উল্টা। তুমি মনে মনে আগে কজ বের করো। কজ মানে ভূমি বাই অতিভুজ। সাগরে লবণতি, এগুলো তো জানো, সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। আর টেরা লম্ব ভূত, টেন মানে লম্ব বাই ভূমি, শেষ। তো এখন মান বসাই দাও, মান বসাই দিলে ম্যাথ শেষ। টেন থিটা মানে কত? -5/12 প্লাস সেক কত? প্লাস মানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা মাইনাস পরে বসাই। -13/12 -13/12 কট। কট মানে টেনের উল্টা। দেখো কট মানে কি? এই যে দেখো, আরেকটা তো বাইর করা বাকি, যে এন থেকে দেখো, কট মানে কি? টেনের উল্টা। তো এই -5/12 উল্টাই দাও, -12/5 -12/5 -12/5 মাইনাস কোসেক থিটা মানে 13/5 13/5। তো এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে বলো 3/10 আসছে কিনা। ক্যালকুলেশন করে বলো 3/10 আসছে কিনা, বলো। দেখো এই যে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে টেনের চিহ্ন কি? নেগেটিভ। কটের চিহ্ন কি? নেগেটিভ। সেকের চিহ্ন কি? নেগেটিভ। আর কোসেকের চিহ্ন কি? পজিটিভ। বুঝছো? চিহ্নগুলো একটা চিহ্ন বাইর করতে যদি ভুল করে তাহলে কিন্তু ম্যাথ শেষ। এই যে দেখো, এটা চিহ্ন নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। একটা ম্যাথে একটা জিনিসের মানে একটা ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন যদি বাইর করতে ভুল করো তাইলে কিন্তু ম্যাথ মিলবে না। বুঝতে পারছো? সাবধান থাকতে হবে। তাহলে বলো এগুলা হাউস ওয়াইফ দেওয়া যায়? উত্তর তো দেওয়াই আছে। দেখো এই টাইপটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। আচ্ছা তোমরা আমাকে খালি কমেন্টে বলো, টেন থিটার মান দেওয়া আছে পজিটিভ আর সাইন থিটা নেগেটিভ, এটা কোন চতুর্ভাগ বলো তো? শুধু আমাকে বলো এটা কোন চতুর্ভাগ, আর কিছু লাগবে না। কোন চতুর্ভাগে টেন থিটা পজিটিভ সাইন থিটা নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগ। দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ, তাহলে সাইন থিটা যেহেতু ঋণাত্মক তাহলে প্রথম চতুর্ভাগ পসিবল না। বাকি থাকলো আর তৃতীয় কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। ভাইয়া তৃতীয় চতুর্ভাগে টেন থিটা পজিটিভ সাইন থিটা নেগেটিভ, শেষ। এইটা বলো, এটাও হাউস ওয়াইফ। আমি উত্তরটা লিখে দেবো, এটার উত্তরটা লিখে দিব। তার আগে তোমরা বলো এটা কোন চতুর্ভাগ। দেখো টেন থিটা পজিটিভ কস থিটা নেগেটিভ, ভাই এটাও সেম, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে টেন থিটা পজিটিভ আর কস থিটা কি? কস থিটা নেগেটিভ। এটা উত্তরটা লিখে নিয়ে যাও, এটার উত্তরটা লিখে নিয়ে যাও। উত্তরটা হচ্ছে 34/39। 34/39 মিলাবা সবাই, এটার উত্তরটা সবাই মিলাবা। এরপরে এই ম্যাথের প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। এগুলো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলা যায়। কজ পজিটিভ দাদা, কোথায় কজ পজিটিভ? ও আচ্ছা, এই ওয়েট ওয়েট ওয়েট, কজ পজিটিভ বলছে না নেগেটিভ বলছে? কস থিটা ধনাত্মক, তাহলে তো প্রথম চতুর্ভাগ হবে। সরি সরি, এটা তো ধনাত্মক হওয়ার কথা, এটা তো ঋণাত্মক হওয়ার কথা। ধনাত্মক দিয়ে করলে মিলবে? এই উত্তর বাইরে করতে ধনাত্মক দিয়ে। ওয়েট, নর্মালি তো দুইটাই ধনাত্মক দেয় না। দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে তো উত্তর এটা আসার কথা। এটা মনে হয় টাইপিং মিস্টেক কিনা। ওয়েট, এটা করে দেখি তো। ওয়েট ওয়েট ওয়েট, এটা করে দেখো, করো করো, করে দেখো। এইটাও পজিটিভ, এটাও পজিটিভ। আচ্ছা যাই হোক না কেন, প্রশ্ন আমরা যদি প্রশ্নটাকে সঠিক ধরি, প্রশ্নটাকে আমরা সঠিক ধরলাম তাহলে তো উত্তর আসবে। তাইলে এটা ফার্স্ট কোয়ার্টার, তাহলে ইজি হয়ে যাবে, বেশি ইজি হয়ে যাবে। শোনো, পরীক্ষায় পরীক্ষায় প্রথম চতুর্ভাগ দিয়ে আসলে, প্রথম চতুর্ভাগ দিয়ে আসলে ইজি হয়ে যাবে বেশি। উত্তর কত আসে বলো? 51/26। আনাফ বলছে 51/26, বাকিদের আসে বলো। শোনো, এটা প্রথম চতুর্ভাগ হইলে তো বেশি সোজা হয়ে যাবে, অত সোজা তো দেওয়ার কথা না। আচ্ছা যাই আসুক, করো একটু একটু সবাই করে বলো এটা আসে কিনা। আনাফ বলছে 51/26।
51/26 আসে কিনা বলো, নাকি অন্য কিছু আসে? আমার এখানে উত্তর লেখা 34/39। 34/39 আসে, তাইলে তো উত্তর আগেরটাই সঠিক ছিল। এই জাতি আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমার এখানে একটা উত্তর লেখা 34/39, জাতি আজকে 2 ভাগে বিভক্ত। কইরা দেখবা, এইটা করে দিব না। হ্যাঁ ঠিক আছে, 34/39, ঠিক আছে ওকে। এই 51/26 তো এইটা, অনেকে 51/26 যারা বলতেছে 51/26 তো এইটা, এটার উত্তর 51/26। তাহলে এইটা কত হবে? এটা 34/39 এটাই আসবে। ঠিক আছে, এটা প্রশ্নটা তোলো, এটা তুলে ডান কমেন্ট করো, এই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এগুলা 9 10এই পড়ছো, এগুলা তোমরা 9 10এই পড়েছো ছোট্ট বন্ধুরা। এই ঢাকা ইউনিভার্সিটির লাইভ কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, তো লাইভে জয়েন করা লাগবে। আচ্ছা, আর বেশিক্ষণ নিব না আজকে ক্লাস। আজকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে, তোমরা দেখছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে এগুলো যদি এমসিকিউতে আসে কি দিয়ে করবা বলো? এগুলা যদি এমসিকিউতে আসে কি দিয়ে করবা? ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে, অস্ত্র দিয়ে। হ্যাঁ ভেরি গুড, এই তো একজন বলছে অস্ত্র দিয়ে, সাবাস। ক্যালকুলেটর হোক তোমার অস্ত্র, তোমার কলম এবং ক্যালকুলেটর তোমার অস্ত্র হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসে বলো উত্তর কত আসে। ডিরেক্ট ক্যালকুলেটরের মান বসাই দিবা। পাই মানে 180 ডিগ্রি, কজ 180/8 তার উপরে হোল স্কোয়ার। ক্যালকুলেটর তো কস স্কোয়ার বসানো যায় না, আগে পুরো অ্যাঙ্গেলটা লিখে তারপরে হোল স্কোয়ার বসাবা। 2, ভেরি গুড, উত্তর কত চলে আসছে? 2। এখন যদি এগুলো এমসিকিউতে আসে ডিরেক্ট ক্যালকুলেটর শেষ। আর যদি রিটার্নে আসে কি করবা? রিটার্নে আসলে আমার ক্যালকুলেটর কই? এই π/8 তুমি তো এবার চিন্তা করতে পারবে না, আগে অ্যাঙ্গেলগুলো বাইর করো। পাই মানে 180, 180/8 কত বলো? 22.5। মনে মনে তুমি মনে মনে লেখো না, আগে দেখো এই ডিগ্রিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5 ডিগ্রি। এটা কত? 3 দিয়ে গুণ ইন্টু 3, 67.5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেখো 22.5, 22.5 ইন্টু কত? 5 দিয়ে গুণ, 112.5 ডিগ্রি, 112.5 ডিগ্রি। 7π/8 মানে 7 ইন্টু 22.5, 157.5 ডিগ্রি। এটা মনে মনে জাস্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে দুইটা ছোট অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করার দরকার নাই, তুমি চেঞ্জ করো বড় অ্যাঙ্গেলগুলোকে। ছোট অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করার দরকার নাই, বড় অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করো। এবং চেঞ্জ করার সময় তুমি বড়গুলাকে ছোটগুলার মতো বানাও। ওয়েট, আমার কথা শোনো, এই যে ছোট দুইটা, বড় করে এই দুটাকে আমরা চেঞ্জ করবো না। ওয়েট, আগে লিখে ফেলি। দেখো cos স্কয়ার 8π/8 প্লাস এটা ধরো cos স্কয়ার 3π/8 প্লাস। ধরো যে আমরা এই দুটাকে চেঞ্জ করব না, এই দুইটাকে এই দুইটার মাধ্যমে প্রকাশ করব। বলো কিভাবে? বড়গুলাকে ছোটগুলার মাধ্যমে প্রকাশ করবো, আমাকে বলো। এই যে 112.5, এটাকে আমরা চাইলে এই যে এটার মাধ্যমে এভাবে লিখতে পারি না, 90 প্লাস 22.5 ডিগ্রি। বলো লিখতে পারি কিনা? 90 প্লাস 22.5 ডিগ্রি, সবসময় 90 প্লাস সামথিং এইটা আকারে লিখতে চেষ্টা করবা। আর এই যে 157.5, এটাকে কি লিখতে পারি বলো? 90 যোগ এই যে এইটা, এই যে 67.5। দেখো আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলগুলোর মাধ্যমে প্রকাশ করা। দেখো এই যে 112.5, এটাকে আমরা প্রকাশ করছি এই যে এটার মাধ্যমে, আর এই যে 157.5 এটাকে প্রকাশ করবো এটার মাধ্যমে। বুঝতেছো ঘটনা? তাহলে এখন আমাকে বলো, এই যে 112.5 90 প্লাস 22.5, তাহলে এটা কত? কস স্কয়ার। দেখো কস স্কয়ার 90 মানে কত? π/2 প্লাস 22.5 মানে কত? π/8। এই যে এটা
আমাকে বলো এই যে এই অ্যাঙ্গেলটাকে এই যে এটাকে কনভার্ট করতেছি, এটাকে এভাবে লেখা যায় কিনা বলো, এই দুটো যোগ করে দেখো এটা হয় কিনা বলো। এই যে 5π/8 এটাকে আমরা এভাবে লিখছি 90 প্লাস 22.5, যোগ করে দেখো। এই যে আমি এইটা মুছে দিলাম। আমরা কি করেছি ছোট্ট বন্ধুরা, এই যে এই অ্যাঙ্গেলটাকে এভাবে চেঞ্জ করে লিখেছি, আর কিচ্ছু করিনি। ঠিক একইভাবে দেখো প্লাস কস স্কয়ার, এই যে দেখো 157.5, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 157.5। কিভাবে লিখবো, 90 প্লাস 67.5। দেখো 90 প্লাস দেখো 90 প্লাস, এই দেখো 90 মানে কত, π/2 প্লাস 67.5 মানে কোনটা, এই যে এটা কিন্তু ছিল মনে মনে 67.5, 3π/8। বলো লিখতে পারি কিনা। এই যে দুটো যোগ করে দেখো, এই দুইটা যোগ করে দেখো 7π/8 হবে। এতটুকু জিনিস একদম ইজিলি তুমি মনে মনেই চিন্তা করে ফেলতে পারো। এইবার দেখো এগুলা কিন্তু ভাই ছোট জিনিস, ইজি জিনিস, এগুলা নিয়ে মাথা নষ্ট করার এই বয়সে মাথা ঘামানোর অনেক জায়গা আছে। এই ম্যাথ করতে গিয়ে মাথা ঘামায়ে শুধু মাথাটারে পেরেশানি দিও না। হ্যাঁ, এইবার দেখো কি করব, cos স্কয়ার π/8 প্লাস, ভাই এইগুলা পরীক্ষায় যদি এমসিকিউতে আসে ডিরেক্ট ক্যালকুলেটর মাইরা দিবা। এইবার আমাকে বলো π/2 প্লাস থিটা, π/2 মানে কত, 90। বলো 90 এর সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে, π/2 এর সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে। 1 কি জোর নাকি বিজোর? বিজোর। তাহলে π/2 এর গুণিতক বিজোর, cos হবে sin, যেহেতু স্কয়ার আছে স্কয়ার হবে, থাকবে π/8। এই বুঝতেছো, শোনো আমার কথা, π/2 মানে 90 ডিগ্রি, সামনে কিছু নাই মানে 1 হচ্ছে বিজোড় সংখ্যা মানে বিজোড় গুণিতক, তাহলে cos হয়ে যাবে sin। এবং এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে বলো, 90 ডিগ্রি প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে cos এর চিহ্ন নেগেটিভ, বাট এখানে তো নেগেটিভ দেই নাই। কেন দেই নাই বলো তো? সামনে তো এখানে তো মাইনাস দেওয়ার কথা, কারণ স্কয়ার আছে। ভেরি গুড, স্কয়ার করলে সব প্লাস হয়ে যাবে। এই যে দেখো এটা কিন্তু হোল স্কয়ার, সাইন স্কয়ার বা কস স্কয়ার মানে কিন্তু পুরোটার উপরে হোল স্কয়ার। যখন তুমি দেখবা যে ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ পাওয়ারে আছে, যেমন সাইন স্কয়ার বা sin টু দি পাওয়ার 4 বা sin টু দি পাওয়ার 8, ভাইয়া তখন চিহ্ন নিয়ে কোনো চিন্তাই করবে না, চিহ্ন অলওয়েজ পজিটিভ। যদিও এটা দ্বিতীয় চতুর্ভাগে ধরো চিহ্ন নেগেটিভ হইলো, বাট এই যে স্কয়ার এটা মানে কিন্তু হোল স্কয়ার, তো নেগেটিভ সহ স্কয়ার করে দিলে পজিটিভ হয়ে যাবে। এখানেও সেম, π/2 সামনে কিছু নাই মানে 1 আছে, মানে cos হয়ে যাবে sin, যেহেতু স্কয়ার আছে sin স্কয়ার। এবং এখানে চিহ্ন নিয়ে কোনো চিন্তাই হবে না, জাস্ট বসে যাবে 3π/8। এখানে চিহ্ন নিয়ে কোনো চিন্তা নাই, স্কয়ার থাকলে সব পজিটিভ। তো এইবার দেখো এই যে cos স্কয়ার π/8 আর sin স্কয়ার π/8, এই দুইটা যোগ করলে কত হবে, 1 হবে। এবং এই যে cos স্কয়ার 3/8 sin স্কয়ার 3/8, তুমি লেখার সময় এই দুটাকে একসাথে লিখবা, এই দুটাকে আগে একসাথে করবা আর এই দুটাকে একসাথে করবা। একসাথে করলে কি হয়ে যাবে, এই দুটো মিলে 1 হবে, এই দুটো মিলে 1 হবে, শেষ, 1 আর 1 2। তো এই ধরনের ম্যাথগুলো নিয়ে এখন আর এই বয়সে চিন্তা করে মাথা নষ্ট করবা না। এটার উত্তর কত হবে বলো, এটার উত্তর কত? সেম উত্তর কত হবে, 2। শোনো এই টাইপের ম্যাথগুলা যেগুলা যোগ আকারে থাকে, প্রথম কথা হচ্ছে এমসিকিউতে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর করবা, আর যেগুলা ডিরেক্ট যোগ বিয়োগ থাকলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হবে। যোগ আকারে থাকলে প্রতি দুইটা মিলে এক উত্তর হবে। যেমন খেয়াল করে দেখো, তুমি মনে চিন্তা করতে পারো, মনে করো যে এই দুইটা মিলে 1, এই দুইটা মিলে 1, কোন দুইটা মিলে 1 হবে সেটা পরের লাভ, বাট দুইটা মিলে 1 হবে। তো এই দুইটা মিলে উত্তর 1, ধরো এই দুইটা মিলে উত্তর 1, তাহলে 1 আর 1 2। তুমি এভাবে চিন্তা করো যে এখানে এই দুইটা মিলে 1, এই দুইটা মিলে 1 2, তাহলে এখানে পদ আছে কয়টা, 4টা, তাহলে উত্তর হবে 2। সেম প্যাটার্নের ম্যাথ বইয়ে দেখবা 6টা। আচ্ছা 6টা রাশি থাকলে উত্তর কত হবে, 3। প্রতি দুইটা পদ যোগ করে 1 হবে, তাহলে 4টা পদ থাকলে উত্তর 2, 6টা পদ থাকলে উত্তর 3। সব যদি যোগ থাকে আর বিয়োগ থাকলে কিন্তু উত্তর 0 হইতে পারে, সেটা তুমি ক্যালকুলেটর দিয়ে আগেই উত্তর বের করে ফেলবা। আচ্ছা এটার উত্তর কত বলো তো? এটা কিন্তু যোগ আকারে নাই, অনেকে আবেগের বশবর্তী হয়ে
অনেক ব্যাককল আছে, এরা কি করবে, এরা দেখবে যে ভাই এনে 4টা পদ, তাহলে উত্তর 2, অর্ধেক এনে 1টা 2টা 3টা 4টা 5টা পদ, তাহলে উত্তর 5 এর অর্ধেক মানে 5/2। এইসব করবে না, এটা গুণ আকারে আছে। তুমি আগে ক্যালকুলেটর দিয়ে বসায় দাও, তুমি ডিরেক্ট পায়ের জায়গায় 180 বসায়ে ক্যালকুলেটর মাইরে দাও, দেখবে উত্তর আসছে 1। উত্তর কত আসবে, উত্তর আসবে 1। এখানে কিন্তু সব গুণ আকারে আছে, দেখো সব কি আকারে আছে, গুণ আকারে আছে। তো খেয়াল করে দেখো তুমি গুণ কেমনে করবে, তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে তুমি ডিগ্রিতে নিয়ে যেতে পারো, এটা দেখাইতে পারো নাও দেখাইতে পারো, তুমি পাই রেডিয়ান লিখেও করতে পারো অথবা ডিগ্রিতে নিয়েও করতে পারো। দেখো খেয়াল করে দেখো, π/20, π/20 মানে কত ডিগ্রি বলো, 180/20। তুমি ডিগ্রিতে রেখেও করতে পারো অথবা মনে করো যে রেডিয়ানে রেখেও করতে পারো, কোনো সমস্যা নেই। 3 নং 27, 5 নং 45 ডিগ্রি, এটা মুছা দিলাম। 7 নং 63, 9 নং 81 ডিগ্রি। দেখো কট 45 ডিগ্রির মান কিন্তু মুখস্থ, বলো তো কত, কট 45 ডিগ্রির মান মুখস্থ, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এগুলো মুখস্থ। এর মান কত 1, তো 1 দিয়ে গুণ করে তো কোনো লাভ নাই। দেখো ছোট অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করো না, কট 9 ডিগ্রি কট 27 ডিগ্রি, ছোটগুলা আদরের, তাই না, ছোট ফুলাবান আদরের, এরা এভাবে থাকুক। এই যে কট 63 আর 81, এই দুইটাকে ছোটর মাধ্যমে প্রকাশ করো 90 এর সাহায্যে। কেমনে, এই দেখো কট 63কে লেখা যায় 90 - 27, এই দেখো 63কে 27 ডিগ্রির মাধ্যমে প্রকাশ করে বলছি। আর 81 ডিগ্রিকে লেখা যায় 90 - 9 ডিগ্রি, 90 - 9 ডিগ্রি, শেষ। কট 9 ডিগ্রি কট 27 ডিগ্রি, কট 90 - থিটা 27 ডিগ্রিকে মনে মনে থিটা ধরো, 90 এর সামনে কিছু নাই মানে 1 আছে, বিজোড় গুণিতক, কট হয়ে যাবে 10। আর যেহেতু প্রথম চতুর্ভাগ সবই পজিটিভ, এখানেও কট হয়ে যাবে 10, যেহেতু প্রথম চতুর্ভাগ সবই পজিটিভ। এইবার দেখো কট 9 ডিগ্রি মানে কি, কট 9 ডিগ্রি মানে 1/10, উল্টায় দেয় 1/10 9 ডিগ্রি। কট 27 ডিগ্রি মানে কি, 1/10 27 ডিগ্রি। এবার কাটাকাটি করে ফেলো, শেষ। এই যে 10 9 কাটা, 10 27 10 সাথে কাটা, 1 1 1, উত্তর হচ্ছে 1। রিটার্নে আসলে এভাবে করবা, শোনো ভাই, এমসিকিউতে এগুলা পরীক্ষায় বেশি আসে, এমসিকিউতে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর, আর রিটার্নে আসলে এই যে 90 - থিটা, 90 এর সামনে কেউ নাই মানে মনে মনে 1 আছে, মানে বিজোড় গুণিতক, তাহলে কট হবে 10, কট হবে 10। আর এটা প্রথম চতুর্ভাগ, এই যে এনে থিটার জায়গায় বুঝো 27 ডিগ্রি, এখানে 9 ডিগ্রি। 90 - 27 মানে 63, প্রথম চতুর্ভাগে সবার চিহ্ন পজিটিভ, 10 এর চিহ্ন পজিটিভ, এটাও চিহ্ন, মানে এই যে কটের চিহ্ন পজিটিভ। চিহ্ন তো ডিপেন্ড করবে মাদার অ্যাঙ্গেলের উপর। প্রথম চতুর্ভাগে কট, প্রথম চতুর্ভাগে সবার চিহ্ন পজিটিভ, তো সামনে প্লাস, সামনে প্লাস, প্লাসে প্লাসে তো প্লাসই হবে, দেওয়া লাগে না। চেঞ্জ হলো কেন, এই 90 এর গুণিতক বিজোড় সংখ্যা হলে চেঞ্জ হয়, 90 এর সামনে কেউ নাই মানে 1 আছে, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে কট হবে 10, কট হবে 10। আর প্রথম চতুর্ভাগে সবার চিহ্ন পজিটিভ, তো পজিটিভ তো সামনে আলাদা করে দেওয়া লাগে না, কারণ প্লাসে প্লাসে লাস্টে গিয়ে প্লাসই হবে, তো +1 তো সামনে প্লাস বসানো লাগে না। এইবার আমি খালি আজকে ক্লাসে 2-3টা সূত্র লিখে দিব, আজকে ক্লাসে কয়েকটা ম্যাথ করার জন্য, বাকিগুলা সব তোমরা আগামী ক্লাসে মুখস্থ করে আসবে। লিখো আমার সাথে সাথে, লিখো sin a + b, sin a - b, বাকিগুলা আগামী ক্লাসে ঠুটস্থ মুখস্থ করে আসবে। দেখো sin a + b, sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, সাইন দিয়ে শুরু cos দিয়ে শেষ, এখানে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ। এবং সেম সূত্রটা কি হয়ে যাবে, জাস্ট মাইনাস থাকলে মাঝখানে মাইনাস, বলো এটা আগে মুখস্থ করো, টুটস্থ মুখস্থ। এই দুটো সূত্র আসলে সেম সূত্র, এই দুটো সূত্রকে আমরা একসাথে একটা সূত্র চিন্তা করতে পারি, যে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, মনে থাকবে, বলো sin a + b, sin a cos b প্লাস cos a sin b, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, শেষ। এরপরে আরো দুইটা সূত্র,
cos a প্লাস বি, এগুলো টুডস্ত মুখস্থ। আর এটা হচ্ছে cos a মাইনাস বি। দেখো cos এর বেলায় প্লাস থাকলে মাইনাস এবং cos দুইটা একসাথে, cos দুইটা একসাথে, sin দুইটা একসাথে, sin দুইটা একসাথে, এবং এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এবং এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। শেষ। এই দুইটা মিলে আরো একটা সূত্র। আমরা আজকে ক্লাসে মোট 3টা সূত্র শিখবো, এখানে মোট 2টা সূত্র আছে। এই দুইটা মিলে একটা সূত্র, এই দুইটা মিলে আরেকটা সূত্র। বলো 2টা সূত্র মুখস্থ হয়েছে কিনা? cos এর বেলায় 2টা cos একসাথে, 2টা sin একসাথে, আগে cos পরে sin, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বলো এইখানে যে 4টা সূত্র, আসলে 4টা সূত্র না, আসলে এরা 2টা সূত্র। টুডস্ত মুখস্থ হইছে, হইছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এরপরে আর একটা সূত্র শিখবো, এখানেও 2টা সূত্র মিলে আসলে একটা সূত্র। একটা হচ্ছে tan a প্লাস বি, আর একটা tan a মাইনাস বি। একটা tan a প্লাস বি আর একটা tan a মাইনাস বি। আজকে আমরা এই 3টা সূত্রই শিখবো, বাকি সব আগামী ক্লাসে। দেখো tan a প্লাস বি, প্লাস থাকলে উপরে প্লাস, tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। আর মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। দেখো যখন এখানে প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস, আর যখন মাইনাস তখন উপরে মাইনাস নিচে প্লাস। এই যে দেখো প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, আর মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। সবাই কি বুঝতে পেরেছো বলো? কে কে বুঝছো হাত তুলো, কে কে বুঝছো তোমরাও হাত তুলো, কে কে বুঝো নাই তারাও হাত তুলো, কোনো সমস্যা নাই। আগামী ক্লাসের আগে মুখস্থ করে আসবা। আগামী ক্লাসের আগে তোমরা ছোট্ট বন্ধুরা কি করে আসবা? আগামী ক্লাসের আগে তোমরা ছোট্ট বন্ধুরা এই সূত্রগুলা কষ্ট করিয়া মুখস্থ করিয়া আসিবা। এইটা বলো, এগুলা কিন্তু সৃজনশীলের ক নাম্বারে আসে? লেফট হ্যান্ড সাইড tan 75 ডিগ্রি। এই tan 75 ডিগ্রির মান কি আমাদের মুখস্থ? বলো। রাইট হ্যান্ড সাইডে উত্তর তো দেওয়া, ডিরেক্ট লেখা দিলে তো নাম্বার পাবে না। আমাদের কোন কোন অ্যাঙ্গেলের উত্তর মুখস্থ? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই যে 75 ডিগ্রি, এটাকে আমরা এমন 2টা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করব যে এই 2টা অ্যাঙ্গেলের মান আমরা জানি। দেখো এই যে 45 প্লাস 30, 45 ডিগ্রির মানও আমাদের মুখস্থ, 30 ডিগ্রির মানও আমাদের মুখস্থ। সূত্র বসায় দাও, tan a প্লাস বি। tan a প্লাস বি এর সূত্র tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। শেষ। বসাও, ভ্যালু বসাও। tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b মান বসাই দাও। tan 45 এর মান হচ্ছে 1, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 মাইনাস tan 45 ডিগ্রির মান 1, tan 30 ডিগ্রির মান কত? 1 বাই রুট 3। তাহলে কত প্রমাণ করতে বলছে দেখো, এটাকে গুণ করে দাও, রুট 3 দিয়ে গুণ করে দাও। রুট 3 প্লাস 1, রুট 3 মাইনাস 1। এইবার বলো তো এটাকে কিভাবে এরকম বানাবো? দেখো এনে রুট 3 দিয়ে লসাগু করো, রুট 3 দিয়ে লসাগু করে উপরে নিচে রুট 3 দিয়ে কাটাকাটি করে দিছি। বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে রুট 3 দিয়ে উপরে গুণ, নিচেও গুণ। বলো 90 মাইনাস 15 লিখলে হবে 15 ডিগ্রি মান তো তুমি জানো না। 75 ডিগ্রিকে তুমি যদি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখো, tan 15 ডিগ্রি মান তো মুখস্থ না। এইবার দেখো এই যে এখানে জাস্ট 2 প্লাস রুট 3 এখানে আছে এই ফরম্যাট। কি করবা? এরকম ভগ্নাংশ থেকে নিচেরটাকে সরানোর বুদ্ধি হচ্ছে নিচেরটার অনুবন্ধী দ্বারা, নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ, নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ। শেষ করে দাও। রুট 3 প্লাস 1, রুট 3 প্লাস 1 গুণ হবে নিচেরটার অনুবন্ধী, নিচেরটার অনুবন্ধী রুট 3 প্লাস 1, আর নিচে কত? রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 প্লাস 1।
দেখো এরকম ভগ্নাংশ থেকে জাস্ট হরকে সরানোর বুদ্ধি হচ্ছে নিচেরটার অনুবন্ধী দ্বারা, মানে হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিবা। তাহলে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে দুইটা সেম হয়ে গেছে, √3 + 1 হোল স্কোয়ার। তাহলে দেখো কি হবে, নিচে হবে 3 - 1 মানে 2, আর এখানে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2√3কে 2 দিয়ে ভাগ করলে 2√3, শেষ। শোনো এটা কিন্তু তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও ভ্যালু পাই যাবা, হয়তো দশমিকে দেখাবে, বাট এইভাবে যদি না দেখাও তাহলে কিন্তু রিটার্নের নাম্বার দিবে না। এইভাবে পুরা প্রসিডিউর যদি না দেখাও তাহলে কিন্তু ছোট্ট বন্ধুরা রিটেনে নাম্বার দিবে না। কোনো সমস্যা নাই, আঞ্জুম যেটা বুঝো নাই ক্লাস শেষে ওটা আবার দেখে নিবা, তাইলেই বুঝতে পারবা। ওকে, যে ম্যাথটা বোঝো নাই ওটা ক্লাস শেষ হওয়ার পরে টুক করে ওই ম্যাথটা আবার দেখে ফেলবা, তাহলেই কোনো সমস্যা হবে না। এইবার আমরা আরো দুইটা সূত্র শিখে ফেলি আজকে ক্লাসেই, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, আর একটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। এই দুইটা মিলে আরো একটা সূত্র, এই দুইটা মিলে আসলে দুইটা সূত্র না, একটা সূত্র। দেখো সাইন সি প্লাস সাইন ডি, প্লাসের বেলায় সাইন দিয়ে শুরু, দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস দিয়ে শেষ, কস সি প্লাস ডি, সি মাইনাস ডি বাই 2, সাইন দিয়ে শুরু কস দিয়ে শেষ। আর মাইনাসের বেলায় কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। আমার সাথে সাথে লিখে রাখো, এই দুইটা সূত্র মিলে কয়টা সূত্র? এই দুইটা সূত্র মিলে আসলে একটা সূত্র। এই দুইটা সূত্র মিলে কিন্তু দুইটা সূত্র নয়, একটা। মিলঝিল রেখে পড়বা যে সাইন সি প্লাস সাইন ডি বেলায় সাইন দিয়ে শুরু কস দিয়ে শেষ, আর মাইনাসের বেলায় কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। এবার কজের বেলায় কস সি প্লাস কস ডি, একটা হচ্ছে কস সি মাইনাস কস ডি। দেখো কস মানেই ব্যতিক্রম, যখন প্লাস থাকবে তখন দুইটাই কস, প্লাস থাকলে দুইটাই কস, কস দিয়ে শুরু কস দিয়ে শেষ, 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। খেয়াল করে দেখো, যখন cos এ প্লাস থাকবে cos সি প্লাস cos ডি, দুইটাই cos, cos দিয়ে শুরু cos দিয়ে শেষ। আর যখন মাইনাস থাকবে cos সি মাইনাস cos ডি, তখন সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, এই যে লাস্টের সাইনে হবে ডি মাইনাস সি বাই 2, এটা ব্যতিক্রম, লিখে রাখো। এই দুইটা সূত্রের মধ্যে দেখো সব লাস্টে সি মাইনাস ডি বাই 2, সব দেখো সি মাইনাস ডি বাই 2, এইটাতে লিখে রাখো, এটা ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? ডি মাইনাস সি বাই 2, এটা ব্যতিক্রম। এটা কি হবে? ডি মাইনাস সি বাই 2। দেখো সাইন সি প্লাস সাইন ডি এর বেলায়, সাইন সি প্লাস সাইন ডি এর বেলায় কস দিয়ে শুরু কস দিয়ে শেষ, আর কস সি মাইনাস কস ডি এর বেলায়, মাইনাসের বেলায় সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। তবে এই জিনিসটা ব্যতিক্রম। একজন বলছে সামনে মাইনাস দিলেই তো হয়, কথা সত্য। জিহাদুল ইসলাম, তুমি যেটা বলছো কথা সত্য, তুমি এটা মাইনাস কমন নিয়ে সামনে মাইনাস দিতে পারো, বাট এখানে মাইনাস দিলে জিনিসটা খারাপ দেখা যায়। এখানে মাইনাসটা না দিয়ে এখানে দেওয়া হয়েছে, বুঝছো? তুমি চাইলে মাইনাস কমন নিয়ে চলে আসতে পারো, বাট জিনিসগুলো এটাকে এইভাবেই লেখা হয়। তুমি মনে রাখবো যে এটা ব্যতিক্রম, যে বাকি সবগুলা সি মাইনাস ডি বাই 2, জাস্ট এইটাতে সাইন দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। তবে লাস্টের অ্যাঙ্গেলটা সি মাইনাস ডি না হয়ে ডি মাইনাস সি বাই 2 হবে, শেষ। বলো এই সূত্রগুলো মনে থাকবে কিনা? আমাদের আজকে ক্লাস আমরা একদম শেষ টাইপে চলে আসছি, এই টাইপ দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। এই টাইপ দিয়ে আমরা আজকে ক্লাস আমরা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব। পরে আবার ঢাকা ইউনিভার্সিটির আজকে লাইভ সেশনে যুক্ত হইতে হবে। তোমাদের কার কার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি? কেউ আসো? সবার টার্গেট তো খালি থাকে মেডিকেল, ডাক্তার আর ইঞ্জিনিয়ার। সব এই ছোটোবেলায় এই এম ইন লাইফের রচনা, এই মেডিকেল, ডাক্তার আর ইঞ্জিনিয়ার পড়তে পড়তে এখন আর ভার্সিটি স্বপ্ন নাই, সব খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার। হ্যাঁ ঠিক আছে, দেখো
এইটা প্রশ্ন তোলো, এইগুলা কিন্তু বোর্ডে আসামেত, যদিও রেফারেন্স দেওয়া হয়নি, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ ঠিক আছে, দেখো লেফট হ্যান্ড সাইড সাইন 75 ডিগ্রি। আচ্ছা বলো, এই যে সাইন 75 আর সাইন 15 এগুলার মান কি আমাদের মুখস্থ আছে? এগুলা যদি এমসিকিউতে আসে তাহলে তো ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দেবা, উত্তর √3 চলে আসবে। বাট এই যে এখানে আমাদেরকে দেখাইতে বলছে, রিটেনে তো আর ডিরেক্ট ক্যালকুলেটর মারা যাবে না, ডিরেক্ট ক্যালকুলেটর বসানো যাবে না। 75 ডিগ্রি আর 15 ডিগ্রি মান তো মুখস্থ নাই, তাহলে কি করবো বলো? মনে করে চিন্তা করো, এটাকে মনে ধরো সি, এটাকে ডি। এই সূত্র কি মনে আছে? সাইন সি প্লাস সাইন ডি, সাইন দিয়ে শুরু কস দিয়ে শেষ, 2 সাইন সি প্লাস ডি বাই 2, সাইন দিয়ে শুরু কস দিয়ে শেষ, সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। আর নিচে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডিতে কস দিয়ে শুরু, কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, কস দিয়ে শুরু সাইন দিয়ে শেষ। এইবার বলো কত কত আসে? 2 2 কাটা সাইন 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি, এনে কত 45 থেকে 25 গেলে কত 40 নাকি 50, কস এই 75 থেকে এটা 25 কইতে যাইলো, কি আসানক দূর 15 কেমনে 25 হয়ে গেল, কি তাজ্জব ব্যাপার। হ্যাঁ 60 কে 2 দিয়ে ভাগ করলে কত 30, কস 30 ডিগ্রি, এনে কত 90 2 দিয়ে ভাগ করলে 45, কস 45 ডিগ্রি, 60 2 দিয়ে ভাগ করলে সাইন 30 ডিগ্রি। দেখো সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি কাটা কেন? সাইন 45 ডিগ্রির মানও 1/√2, কস 45 ডিগ্রির মানও 1/√2, কস 30 বাই সাইন 30 মানে কত কট 30, কট 30 এর মান কত √3, কট 30 এর মান √3। শেষ। বলো তো বুঝছো কিনা? সাইন 45 আর কস 45 দুটার মান সমান, কাটাকাটি। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, সাইন 45 বাই কস 45 মানে কত tan 45, tan 45 এর মান হচ্ছে 1। শেষ। এটার মান দেখি সবার আগে একেবারে ক্যালকুলেটর ছাড়া, উপরে cos c প্লাস cos d এর সূত্র, উপরে cos c প্লাস cos d এর সূত্র, নিচে cos c মাইনাস cos d এর সূত্র, দ্রুত। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে বাইর করে বলো উত্তর কত, আমি লিখে দিই পরে তোমরা বাইর করো, মিলাইও। তোমরা ক্যালকুলেটর দিয়েই করো, ক্যালকুলেটর দিয়ে করে বলো উত্তর কত, ক্যালকুলেটর দিয়ে মান বাইর করো, বাইর করে বলো কত আসে, পরে বাসায় চেক করে নিও। একজন বলছে 1, একজন 0 2 3, এই সর্বনাশ, উত্তরের তো বাহার। একজন বলছে -√3, ক্যালকুলেটরের বাসায় বসে বলো। একজন বলছে +√3, আরেকজন -√3, এখন আবার সবাই বলতেছে -√3। এই -√3 আসছে সবার, উত্তর কত আসবে -√3, কত -√3। কেউ বলে হ্যাঁ, আচ্ছা এখন বেশিরভাগ বলতেছে -√3। ঠিক আছে, ভেরি গুড। এইবার আমরা আজকে ক্লাসের লাস্ট ম্যাথে চলে আসছি। আজকে ক্লাসে আমরা এটা দিয়ে শেষ করে দেব। লেফট হ্যান্ড সাইডটা দেখো একটু, দেখে বলো কোন সূত্রের কথা মনে পড়ে। tan 36 ডিগ্রি 9 ডিগ্রি এগুলোর মান কি মুখস্থ আছে? বলো, tan 36 ডিগ্রি আর 9 ডিগ্রির মান কি মুখস্থ আছে? নাই তো। এই দুটো জিনিস দেখে, আচ্ছা তোমার আগে বলো, এই অতটুকু দেখে কোন সূত্রের কথা মনে পড়তেছে বলো তো? তোমাদের কি মনে পড়ে না tan a + b এর সূত্র? ওয়েট, এটা তোমরা লেখো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। tan a + b এর সূত্র দেখো, প্লাসের বেলায় এই দেখো দুইটা প্লাস আছে, তুমি এটাকে মনে মনে ধরো a, এটাকে b। এটা কিন্তু দেখে সূত্র মনে হইতে হবে, tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b। দেখো তো খেয়াল করে দেখো, এই 36 আর 9 যোগ করলে বলো এটা কত হবে?
তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 10 36 প্লাস 10 9 মানে 10a প্লাস 10b, এই যে উপরে আছে, এই যে উপরে এই দুটার যোগফল, আর এখানে আছে এই দুটার গুণফল। দেখো 10a ইন্টু 10b, এই যে গুণফল। তাহলে এই 36 আর 9 যোগ করলে কত হবে? 45 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো বলো? এখন লিখো আমরা জানি, দেখো এই যে এই জিনিসগুলা কোত্থেকে আনা যাবে? 10 45 ডিগ্রি থেকে। এটা কিন্তু দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। আমরা জানি 10 45 ডিগ্রির মান কত? 1। এতটুকু কিন্তু দেখে বুঝতে হবে, মুখস্থ কিছু না, দেখে বুঝতে হবে। তাহলে এই যে দেখো, এই যে এইবার লিখো 45 ডিগ্রি মানে 36 প্লাস 9। ঘটনা বুঝতেছো? এবার সূত্র বসাই দিলেই শেষ বসাই দাও, সূত্র বসাও। 10a প্লাস b সূত্র 10a প্লাস 10b, 10a প্লাস 10b ডিভাইড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b, 10a ইন্টু 10b সমান 1। এবার আর গুণন করে পক্ষান্তর করো, ম্যাথ শেষ। 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি সমান 1 মাইনাস 10 36 ডিগ্রি ইন্টু 10 9 ডিগ্রি। এইবার এই যে মাইনাসটাকে বাম পাশে নিয়ে এসে পড়ো, এই যে মাইনাস 10 36 ইন্টু 10 9 বাম পাশে নিয়ে এসে পড়ো। 10 36 প্লাস 10 9 প্লাস 10 36 ইন্টু 10 9, ডান পাশে কত? 1। এই ম্যাথটা কে বুঝছো বলো? সত্যি করে বলো, মিথ্যা কথা বলো না। মিথ্যা বলা মহাপাপ। কে বুঝছো বলো? আজকে ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। এখন তোমাদের বড় ভাইয়া এবং আপু যারা 23 ব্যাচের ছিল, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে, তাদের লাইভ সেশন চলতেছে, আমাকেও সেখানে যুক্ত হইতে হবে। পরের বছর তোমাদের সাথেও যুক্ত হব, ঠিক আছে? তোমরা যারা চান্স পাবা আগামী বছর, তোমাদের সাথেও কথা হবে জুমে। ভালো মতো সবাই পড়াশোনা করো, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো। ওকে, এই জিনিসটা কে বুঝছো? এটা কিন্তু মুখস্থ না, এই জিনিসটা সবাই বুঝছো। এটা কেন ধরছি, কেন? এই যে এটা বোঝার জন্য তোমার এই সূত্রটা জানা থাকতে হবে। 10a প্লাস b এর সূত্র এবং 10a মাইনাস b এর সূত্র তুমি জানো। তো এই প্রশ্নটা দেখে, এতটুকু জিনিস দেখে তোমার বুঝে ফেলা উচিত যে এই জিনিসগুলা কোত্থেকে আসবে। 10a প্লাস b, এই যে 10 45 এর সূত্র থেকে। 10 45 ডিগ্রির মান আমরা জানি 1। ভেরি গুড। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসগুলো একটু বড় ক্লাস হবে, হয়তো বা 2টাই 3.5 ঘন্টার ক্লাস হবে। ধরো যে এইটাও 3.5 ঘন্টা, এটাও 3.5 ঘন্টা হবে, কোনো সমস্যা নেই। আমরা মজায় করব। আগামী ক্লাসটা তাদেরই মজা লাগবে যারা এই সূত্রগুলো মুখস্থ করে আসবে। কে আসবা বলো? আগামী ক্লাসটা যারা সূত্রগুলো মুখস্থ করে আসবে তাদেরকে সবগুলা ম্যাথ 2টা ক্লাসে বুঝায় দাও, দায়িত্ব আমার। তুমি খালি সূত্রগুলো ঠুডস্ত মুখস্থ করে আসবে, আর কিচ্ছু লাগবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের পরেই আমরা প্র্যাকটিস শিট দিয়ে দিব, যদিও 3 ক্লাসে শেষ হবে, বাট 2 নম্বর লেকচারের পরেই আমি প্র্যাকটিস শিট দিয়ে দিব, তোমরা সলভ করে শুরু করে দিবা, ঠিক আছে? আর কালকে সকালে সবাই বহুপদীর পরীক্ষাটা দিবা, আমি চেক করব যে এই এক্সামে কে কত পাচ্ছ, ঠিক আছে? ওকে, টাটা, পরবর্তী ক্লাসে দেখা হবে।